তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে মনে হয় যোজনীর ইলেকট্রনীয় মতবাদ পর্যন্ত পড়ছি। আজকে আমরা নতুন কিছু পড়বো। আর বিগত দিনের কিছু জিজ্ঞেস আজকে না করে পরের দিনে আমি করবো না। আজকে ক্লাস শুরু করি। পিছায় আছে একটু একটু আগায় নিই তারপর। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার ক্লাস নাম্বার আজকে পঞ্চম ক্লাস। আমরা রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া, তোমরা এখন কিছু প্রিভিয়াস ফিডব্যাক একটু আমরা জিজ্ঞেস করে নিই। সেটা হলো রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন আমি পড়াইছিলাম না পড়াইনি? পড়াইছিলাম না, তাই না? পড়িয়েছিলাম ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। জি স্যার, পড়াইছেন। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন কাকে বলা হয় একজন বলো দেখি। রাসায়নিক পরিবর্তন মনে আছে কি? না থাকলে রেসপন্স করবা, মনে নাই স্যার তাহলে আমি সামনে এগোবো বা বলে দেবো। স্যার বলেন, আরেক মনে নাই, বলেন স্যার। আচ্ছা, যে পরিবর্তনের ফলে এক বা একাধিক নতুন পদার্থের কি উৎপন্ন হয় এবং সেটা অবশ্যই বাহ্যিক অবস্থাটা পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, কিন্তু অণুর গঠনের পরিবর্তন হবে, অর্থাৎ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হবে। সেটাই হবে রাসায়নিক পরিবর্তন এর সংজ্ঞা। বোঝা গেছে? আমি আবার বলি, যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে অণুর গঠনের পরিবর্তন ঘটে বা নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। একজন বলো দেখি কি বললাম, একজন বলো। স্যার আরেকবার বলবেন? আরেকবার বলবো, তুমি শুনতে পাওনি? আচ্ছা, যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভুল হয়েছে। যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে অণুর গঠনেরও পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। বোঝা গেছে? হয়েছে? রেসপন্স করো, হয়েছে বললাম। আচ্ছা, একদম বলো দেখি এখন কাকে বলা হয়। যে বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া না তো, পরিবর্তন। যে পরিবর্তনের মাধ্যমে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয়। আচ্ছা, শর্টকাট হয়ে গেল। আমি আরেকটু বললাম না, যে পরিবর্তনের ফলে বাহ্যিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে নতুন অণুর গঠনের পরিবর্তন ঘটে, অর্থাৎ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। ঠিক আছে? যাক, আমরা ওই রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞাটাই আমরা রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়ার সংজ্ঞা হিসেবে ব্যবহার করবো। শুধু এখানে বিক্রিয়া কথাটা বা ক্রিয়া কথাটা বলতে হবে। তাহলে আমরা বলবো, যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলা হয়। বোঝা গেছে? আরেকবার বলি, যে পরিবর্তনের ফলে যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলা হয়। আমরা একটু দেখবো এখন সংজ্ঞাটা লিখে আছে, দেখো। যে পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়, তবে সেই পরিবর্তনকে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া বলা হয়। ক্রিয়া ইংরেজি অ্যাকশন, বিক্রিয়া ইংরেজি রিঅ্যাকশন। দুইটার অর্থ একই কিন্তু শব্দ দুইটা আলাদা। বোঝা গেছে? যেমন একটা উদাহরণ আসি, যেমন 2H2 + O2 = 2H2 লিখছি। হাইড্রোজেন মৌলের ধর্ম হলো নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে না, আর অক্সিজেন মৌলের ধর্ম হলো নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে। আর পানির ধর্ম তোমরা বুঝতেই পারছো, নিরপেক্ষ একটা পদার্থ, যে জ্বলতেও সাহায্য করে না, নিভাতে সহায়তা করে। তাহলে এই দুইটা বাম পাশের দুইটা বিক্রিয়ক পদার্থের ধর্ম থেকে পানির ধর্ম কিন্তু সম্পূর্ণ আলাদা। সুতরাং এইটাই হলো তোমার কি রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া। বোঝা কি গেছে? বোঝা গেছে? ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। এবার আসি রাসায়নিক সমীকরণ।
নিশ্চয়ই আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখলাম এখানেও রাসায়নিক সমীকরণ যে 2s2 + O2 = 2s2, এটা রাসায়নিক সমীকরণ। তাহলে এখানে রাসায়নিক সমীকরণের মধ্যে কি আছে? হাইড্রোজেন মৌলের সংকেত আছে, অক্সিজেন মৌলের সংকেত আছে, আর পানির সংকেত আছে। এবং সামনে এই কি দেওয়া আছে? এইচ ও, এগুলা কিন্তু একটা প্রতীক। সামনে এইখানে দেওয়া আছে প্লাস চিহ্ন, সমান চিহ্ন, এগুলা হলো গাণিতিক চিহ্ন। এইগুলার সাহায্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব, সেটাই হলো রাসায়নিক সমীকরণ। তবে বাম পাশের পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়ক, আর ডান পাশের পদার্থগুলোকে বলা হয় কি? উৎপন্ন পদার্থ বা উৎপাদ। বোঝা গেছে? তাহলে এখন সংজ্ঞাটা আমরা দেখি। দেখো, একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা বিক্রিয়ক পদার্থ সমূহের সংকেত এবং উৎপন্ন পদার্থ সমূহের সংকেতের মাধ্যমে কতগুলো গাণিতিক চিহ্ন, যেমন প্লাস, মাইনাস, তীর চিহ্ন, সমান চিহ্ন ইত্যাদি চিহ্নের মাধ্যমে বা সাহায্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকেই রাসায়নিক সমীকরণ বলা হয়। যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বনটা সমান। বুঝিনি, আবার বলো। তাহলে কি বললাম? একটি রাসায়নিক বিক্রিয়া যা ঘটে তা বিক্রিয়ক পদার্থ সমূহের সংকেত এবং উৎপন্ন পদার্থ সমূহের সংকেতের মাধ্যমে কতগুলো গাণিতিক চিহ্ন, যেমন প্লাস, মাইনাস, সমান চিহ্ন বা তীর চিহ্ন ইত্যাদির মাধ্যমে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করাকেই রাসায়নিক সমীকরণ বলে। যেমন কার্বন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড, কার্বনের সংকেত হলো সি, অক্সিজেনের সংকেত O2, আর সমান চিহ্ন, প্লাস চিহ্ন, এগুলো হলো গাণিতিক চিহ্ন। আর ডান পাশে হলো উৎপন্ন পদার্থ সমূহ, মানে উৎপন্ন পদার্থ এখানে একটা, কার্বন ডাই অক্সাইড। এইগুলো সংকেতের সাথে গাণিতিক চিহ্ন প্লাস সমান চিহ্ন দ্বারা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছে এই সমীকরণটা। মাঝে মাঝে তীর চিহ্ন ব্যবহার করি, মাঝে মাঝে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে এইগুলোই হলো গাণিতিক চিহ্ন। এই চিহ্নগুলো দিয়ে এই যে বিক্রিয়ক পদার্থ আর উৎপন্ন পদার্থের সংকেতের সাহায্যে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার নামই হলো রাসায়নিক সমীকরণ। বোঝা গেছে? এবার দেখবো আমরা রাসায়নিক সমীকরণের তাৎপর্য। তাৎপর্য আমরা প্রতীকের তাৎপর্য পড়েছি, সংকেতের তাৎপর্য পড়েছি। এখন আমরা সমীকরণের তাৎপর্য পড়ব। তাৎপর্য কত প্রকার পড়েছিলাম আমরা? 2 প্রকার। একটা হলো গুণগত তাৎপর্য আর একটা পরিমাণগত। গুণগত তাৎপর্যের আরেকটা নাম আঙ্গিক তাৎপর্য, আর পরিমাণগত তাৎপর্যের আরেকটি নাম কি নাম? মাত্রিক তাৎপর্য। মাত্রিক মানে হলো পরিমাণ, একই কথা। তাহলে আমরা উদাহরণ হিসেবে নিয়েছি এখানে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। আরেকটা কথা, সমীকরণের তাৎপর্য করার সময় অবশ্যই বিক্রিয়ায় সমতা বিধান করতে হবে এবং উৎপন্ন পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের মাঝখানে সমান চিহ্ন ব্যবহার করতে হবে। বোঝা গেছে? এই যে আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি এবং সমতা বিধান করা আছে। জিঙ্ক একটা পরমাণু, সালফিউরিক অ্যাসিডের H2 দুইটা, এখানে দুইটা পরমাণু চলে গেছে, সালফার একটা, অক্সিজেন চারটা, সালফার একটা, অক্সিজেন চারটা, অর্থাৎ সমতা বিধান করা আছে। ক্লিয়ার? এখন আমরা দেখব তাৎপর্য। তাৎপর্য 2 প্রকার বলেছি আমরা, গুণগত বা আঙ্গিক আর পরিমাণগত বা মাত্রিক। এগুলাই আমরা এখন দেখব। প্রথমে গুণগত তাৎপর্য আমরা দেখি। গুণগত বলেছিলাম আমরা যে গুণ, দোষ ইত্যাদি বোঝাবে, কিন্তু সাংখ্যিক মান কোনো বোঝাবে না। সাংখ্যিক মানে কি? সংখ্যা জাতীয় মান বোঝাবে না। সেগুলাই হলো গুণগত তাৎপর্য। তাহলে প্রথমে বিক্রিয়াটাতে কি কি পদার্থ আছে সেগুলোর নাম এবং বিক্রিয়াটা কি প্রকারের সেই জিনিসটা যেটা প্রকাশ করে সেগুলাই গুণগত তাৎপর্য। আমরা বলার চেষ্টা করি জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বোঝা কি গেছে? জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 2 নাম্বার, এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা কারো জানা আছে? যে একটা মৌল বা মূলক কোন যৌগ থেকে মৌল বা মূলককে অপসারিত করে নিজে যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি করে, সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আমরা পরবর্তীতে পড়বো আরো প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা। এবার আমরা পরিমাণগত বা মাত্রিক তাৎপর্য আসি। পরিমাণগত বলেছি আমরা সংখ্যা বা সাংখ্যিক মান বোঝাবে, সেটা হলো পরিমাণগত মাত্রিক। প্রথমে আমরা একটু আগের বিক্রিয়াটা দেখে নেই। এখানে দেখো জিঙ্কের সামনে মনে মনে কত আছে? 1। সালফিউরিক অ্যাসিডের সামনে মনে মনে কত আছে? 1। এই 1 মনে মনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বলা হয় অণুর সংখ্যা, মোল সংখ্যা বা আয়তন সংখ্যা। তবে যদি ওই পদার্থগুলোর মধ্যে সবগুলোই যদি গ্যাসীয় পদার্থ না হয়, সেটা বিক্রিয়ক এবং উৎপন্ন দুটাই, সবগুলোই যদি গ্যাসীয় পদার্থ না হয় তাহলে আয়তন বলা যাবে না। একটা যদি খালি তরল বা গ্যাসীয় হয়, কঠিন পদার্থ, তাহলে কিন্তু সেটা বলা। যেমন জিঙ্ক কঠিন পদার্থ,
সালফিউরিক অ্যাসিড তরল পদার্থ, জিঙ্ক সালফেট কঠিন, হাইড্রোজেন গ্যাস, একটা মাত্র গ্যাস। সবগুলো গ্যাস হলে আয়তন বলা যাবে, অন্যথায় আয়তন বলা যাবে না। তাহলে আমরা দুইটা জিনিস বললাম, একটা হলো অণু আর একটা বলছি মোল। মোল কাকে বলা হয় জানা আছে? মোল কাকে বলে জানা আছে? বলেছিলাম মনে হয়, যে কোনো পদার্থের, সেটা মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে ওই গ্রামে প্রকাশিত আণবিক ভরকে ওই পদার্থের মোল বলা হয়, বলেছিলাম এটা। ঠিক আছে, তাহলে এখন আমরা পরিমাণগত তাৎপর্য বলি। তাহলে এক বলছি, এক অণু জিঙ্ক এক অণু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এক অণু জিঙ্ক সালফেট এবং এক অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বিক্রিয়াটা দেখে দেখে আমাদের লেখা যাবে। 2 নাম্বার, এখন মোল দিয়ে বলেছি আমরা, 1 মোল জিঙ্ক 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল জিঙ্ক সালফেট এবং 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে দুটো হয়ে গেল। আয়তন বলা যাবে না, যেহেতু জিঙ্ক কঠিন, জিঙ্ক সালফেট হলো কঠিন, আর সালফিউরিক অ্যাসিড তরল, শুধু হাইড্রোজেন গ্যাস। সবগুলো গ্যাসীয় পদার্থ না হলে আয়তন বলা যাবে না। এবার হলো পরমাণুর সংখ্যা। আমরা জানি শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, সেরকম পদার্থেরও সৃষ্টি বা বিনাশ নেই। সুতরাং বাম পাশের পরমাণু সংখ্যা ডান পাশের পরমাণু সংখ্যা পরস্পর কিভাবে সমান হবে দেখে নিই আমরা। এখানে জিঙ্ক ছিল একটা, হাইড্রোজেন ছিল দুইটা, 2 দিয়ে গুণ, তারপরে ছিল সালফিউরিক অ্যাসিডের একটা, সালফার, অক্সিজেন ছিল 4টা, 4 দিয়ে গুণ, যোগ করলে হয় কত? 8। ডান দিকেও একই রকম, ডান দিকেও ছিল জিঙ্ক একটা, সালফার একটা, অক্সিজেন 4টা, আর হাইড্রোজেন হলো দুইটা, শেষের দিকে 2 দিয়ে গুণ, টোটাল হলো 8। অর্থাৎ দুইটাই কি পরস্পর সমান। বাম পাশের পরমাণু সংখ্যা ডান পাশের পরমাণু সংখ্যা পরস্পর কি সমান। বুঝা গেছে? এবার আসি আমরা আণবিক ভর। আণবিক ভর মানে কি? ওই পদার্থগুলো পারমাণবিক ভরের সাথে পরমাণু সংখ্যা গুণ করে যে ভর পাওয়া যায় তাকে বলা হবে কি? পারমাণবিক আণবিক ভর। তাহলে বিক্রিয়ক পদার্থের মোট ভর উৎপন্ন পদার্থের মোট ভর পরস্পর কি হবে? সমান হবে। দেখে নিই আমরা, একটা জিঙ্ক পরমাণুর পারমাণবিক ভর 65.38, আর হাইড্রোজেন হলো 1.008, দুইটা পরমাণু 2 দিয়ে গুণ, সালফার 32.06, একটা পরমাণু 1 দিয়ে গুণ, অক্সিজেন 16, 4টা অক্সিজেন পরমাণু 4 দিয়ে গুণ, যোগ করলে 65.38 একটাই আছে, 1 দিয়ে গুণ করলে ওটাই, আর 2.016, 32.06, 64, যোগ করলে 163.456। বিক্রিয়ার ডান দিকে উৎপাদকগুলোর মোট ভর দেখি আমরা, 65.38 ইন্টু 1, সালফার 32.06, একটা পরমাণু 1 দিয়ে গুণ, আর অক্সিজেন 4টা আছে, একটা ভর 16, 4 দিয়ে গুণ, আর হাইড্রোজেন ব্র্যাকেট বাইরে আছে কি 1.008, একটা পরমাণুর ভর, দুইটা পরমাণু 2 দিয়ে গুণ, যোগ করলে দেখা যাচ্ছে ওই 163.456 হয়। অর্থাৎ বাম পাশে যে ভর ডান পাশেও উৎপাদকের একই ভর, অর্থাৎ পরস্পর কি সমান। এই কথাটাকে আমরা এখন আরেকভাবে বলতে পারি, 65.38 ভাগ ভরের জিঙ্ক 161 দেখেন একটু সংখ্যাটা, হ্যাঁ 65.38 ভাগ ভরের জিঙ্ক 98.076 ভাগ ভরের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 161.44 ভাগ ভরের জিঙ্ক সালফেট এবং 2.016 ভাগ ভরের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ওই কথাটাই আমরা কথায় বলছি আর কি। এই যে এখানে দেখো আমরা বিক্রিয়াতে দেখছি, এখানে একটু দেখো, জিঙ্কের ভর হলো 65.38, সালফিউরিক অ্যাসিডের ভর হলো 98.016, ঠিক আছে, আর জিঙ্ক সালফেটের ভর 161.44, হাইড্রোজেন হলো 1.008 ইন্টু 2, তার মানে 65.38 ভাগ ভরের জিঙ্ক 98.016 ভাগ ভরের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 161.44 ভাগ ভরের জিঙ্ক সালফেট এবং 2.016 ভাগ ভরের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বোঝা গেছে? এই হলো 5টা পরিমাণগত তাৎপর্য, আর গুণগত বলেছি আমরা 2টা, তাহলে 5 দিয়ে 7টা, 10 মার্কের অ্যান্সার ফিল আপ। তবে 10 মার্কের সাথে একটা অঙ্ক সংজ্ঞা থাকবে, রাসায়নিক সমীকরণ কাকে বলা হয়। বোঝা গেছে? সারা দাও, বোঝা গেছে না কারো কোয়ারি আছে বা বলার প্রশ্ন? ওকে, এখন একটা অঙ্ক করতে হবে আমাদের। একটি জৈব যৌগে কার্বন আছে 75.95%, হাইড্রোজেন আছে 6.33% এবং নাইট্রোজেন 17.71%। এর আণবিক ভর যদি 79 হয়
তাহলে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করতে হবে। বোঝা গেছে? এটা একটা অঙ্ক, আমরা অঙ্ক করার চেষ্টা করি। অঙ্ক করেছে এরকম 9-10 অঙ্ক? জি স্যার করছি। মনে আছে? করতে পারবে এটা? না ভুলে গেছে এক বছর না পড়ে? আমি তো সব ভুলে গেছি স্যার। ভুলে গেলে হবে? যদি পড়ে ভুলেই যায় তাহলে এটা পড়া না। পড়ার অর্থই হলো পড়ে মাথার মধ্যে রেখে সেটাকে বাস্তবে ব্যবহার করা, সেটা হলো পড়া। আর যা মুখস্থ করে সার্টিফিকেট অর্জন করা সেটা পড়া না। এটা হলো মানে পড়তে হয় তাই পড়ি, কিন্তু নিজের যে ভালোর জন্য পড়ি না। এটা মানে খালি এমনি পড়া, লোক দেখানো। পড়তে হবে যেটা পড়ে তোমার মাথার মধ্যে থেকে যেটা ইউটিলাইজ মানে ব্যবহার করবো আমরা, সেটাই হবে পড়া। ক্লিয়ার? তাহলে দেখি আমরা প্রথমে যে যৌগটাতে যে মৌলগুলো আছে তার শতকরা পরিমাণগুলো যোগ করে নিতে হবে। যোগ করে নিয়ে আমরা যোগ করে কত হয়েছে? 99.99%। এই যোগফলটা যদি 99 পয়েন্ট সামথিং কিছু হয় অথবা 100% হয়, তাহলে ধরে নিতে হবে ওই যৌগে আর অন্য কোনো মৌল উপস্থিত নাই। বোঝা কি গেল? আরেকবার বলি, শতকরা পরিমাণগুলো যোগ করে যদি 99 পয়েন্ট অর্থাৎ 99 দশমিক কিছু হয় অথবা 100% হয়, ধরে নিতে হবে যৌগটাতে আর অন্য কোনো মৌল উপস্থিত নাই। এই কথাটাই লিখছিলাম, দেখো, অর্থাৎ যৌগে আর অন্য কোনো মৌল নেই। ঠিক আছে? এখন মৌলগুলোর শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। হাইড্রোজেন কত? হাইড্রোজেন কত? 1.008। সালফার কত? 32.06। কার্বন কত? 12.06। 12 ধরলেই হয়। ক্লিয়ার? লিখলে এখন ভাগ করবো। দেখো, কার্বন 75.79 আছে পার্সেন্ট শতকরা পরিমাণ, আর আমরা কার্বনের পারমাণবিক ভর হলো 12, ভাগ করলে হয় 6.31। হাইড্রোজেনের শতকরা পরিমাণ আছে 6.33 আর তার পারমাণবিক ভর 1.008, ভাগ করলে হয় 6.27। নাইট্রোজেনের পরিমাণ আছে 17.71, নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14 দিয়ে ভাগ করলে হয় 1.26। এখন যে ভাগফলগুলো আমরা পেলাম সেগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ভাগফল কোনটা? 1.26। তাহলে হ্যাঁ, তাহলে এই ভাগফলগুলোর মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেকটি ভাগফলকে ভাগ করে পাই। দেখো এখানে ভাগফলগুলোর মধ্যে হ্যাঁ 1.26 হলো সবচেয়ে ছোট। এই ভাগফলটা দ্বারা প্রত্যেকটা ভাগফলকে ভাগ করে পাই। ভাগ করি। কার্বন 6.31 আছে ভাগফলটা, আর ছোট ভাগফল হলো 1.26, তাহলে 5.0। হাইড্রোজেন আছে 6.27 আর আমরা ক্ষুদ্রতম ভাগফল হলো 1.26, ভাগ করলে 4.97। নাইট্রোজেন আছে 1.26 আর ক্ষুদ্রতম ভাগফল হলো 1.2, ভাগ করলে কত? 1.0। এখন এখানে ভাগফলগুলো যেগুলো পেলাম আমরা, এই ভাগফলগুলো অবশ্যই পরমাণুর সংখ্যা নির্দেশ করে। ডাল্টনের পরমাণু বোধে একটা বলা হয়েছিল কথা, যে পরমাণু ভগ্নাংশ হতে পারে না, তার মানে পরমাণু হতে হবে অবশ্যই পূর্ণ সংখ্যায়। তাহলে এখানে 4.97 আছে কিনা? আছে না? তাহলে 4.97 তো এটা দশমিক হয়েছে, তার মানে এটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ তো হতে পারে না, তাই নিকটবর্তী পূর্ণ সংখ্যাই হবে সেই মৌলের কি? পরমাণুর সংখ্যা। 4.97 তার মানে এটা 5 ধরে নিতে হবে, 5 ধরে নিতে হবে। যদি দশমিকের পরে 1, 2 থাকে তাহলে বাদ দিয়ে দিতে হবে। যদি দশমিকের পরে 1, 2, 3 পর্যন্ত 4 অথবা 5, 6 থাকে তাহলে দশমিকের পরে 5 ধরে নিতে হবে। আর দশমিকের পরে যদি 7, 8, 9 থাকে তাহলে সেটাকে 1 যোগ করে, দশমিকের আগে 1 যোগ করে পূর্ণ সংখ্যা ধরতে হবে। বোঝা কি গেছে? জি স্যার। হয়েছে? তাহলে আমরা যেহেতু পরমাণুর সংখ্যা একটি পূর্ণ সংখ্যা, সেহেতু নিকটতম পূর্ণ সংখ্যাই হবে সেই মৌলের পরমাণুর সংখ্যা। বানানটুকু বলেছে বুঝে নিবা, পরমাণুর সংখ্যা। তাহলে কার্বন হলো 5, হাইড্রোজেন 5, নাইট্রোজেন কত? 1। তাহলে এই যে নিজ নিজ পরমাণুর সংখ্যাগুলো ডান দিকে বসিয়ে যে সংকেতটা হবে সেটাই হবে স্থূল সংকেত। বসাই। সুতরাং যৌগের স্থূল সংকেত হবে সি এর পারমাণবিক সংখ্যা হলো 5, 5 বসিয়েছি, হাইড্রোজেনের 5, 5 বসিয়েছি, নাইট্রোজেন 1, 1 বসানোর দরকার নেই। এটাই হলো সেই যৌগের কি? স্থূল সংকেত। বোঝা গেছে?
এবার আসবো আমরা আণবিক সংকেত। আণবিক সংকেতের জন্য পরমাণুর সংখ্যা বাইরে একটা ব্র্যাকেটে n ধরতে হবে। ধরে নিলাম C5H5 n ব্র্যাকেটের বাইরে স্মল n। এই n টার মানটাই, ছোট হাতের n টার মানটাই আমাকে বের করতে হবে। তাহলে এই যৌগটার আণবিক ভর বের করে নিই। তাহলে কার্বন পারমাণবিক সংখ্যা কত? 12। 5টা পরমাণু 5 দিয়ে গুণ। হাইড্রোজেন হলো 1, দশমিকের পরে 008 বাদ দিয়েছি 1, 5টা আছে 5 দিয়ে গুণ। অক্সিজেন না, নাইট্রোজেন হলো 14, 1 দিয়ে গুণ দেইনি, একটা পরমাণু 1 দিয়ে গুণ দেইনি। তাহলে এইগুলো যোগ করে হয় 60, 5, 14, ব্র্যাকেটে n আছে, যোগ করলে কত হয়? 79 n। এখন আমরা অঙ্কটাতে দেখছিলাম যে, দেখো অঙ্কটাতে এই যে যৌগটার আণবিক ভর কত ছিল? 79 আছে না? তাহলে এখন আমরা তাহলে বলতে পারি, আবার দেওয়া আছে যৌগের আণবিক ভর হলো 79। এটাও আণবিক ভর, এটাও আণবিক ভর, তাহলে দুইটাই পরস্পর সমান। তাহলে শর্ত মতে লেখা যায়। সুতরাং 79n সমান 79, n এর মান এখান থেকে বের করলাম কত? 1। এই n এর মানটা এই যে এখানে ধরেছি, এখানে আমাদের বসাতে হবে। বসাই আমরা, এতে 1 বসিয়েছি, এখানে n এর মান 1, 1 দিয়ে গুণ করলে ওটাই থাকবে C5H5 কত হবে? n। এটাই হবে সেই যৌগের কি? আণবিক সংকেত। এবং যৌগটার নাম পিরিডিন, একটা দুর্গন্ধযুক্ত পদার্থ, এই হলো পিরিডিন। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন গাঠনিক সংকেত নির্ণয়ে কতগুলো মৌলের জারণ সংখ্যা মনে রাখতে হবে। এই জারণ সংখ্যা কি জিনিস আমরা জেনে নিই। কোন পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। কি বলছি? ত্যাগ মানে দান, গ্রহণ মানে কি? গ্রহণের আরেকটা অর্থ আমরা কি বলবো? ওই ত্যাগ মানে হলো বর্জন, আর গ্রহণের বাংলা আর জানি না, গ্রহণই বলবো। তাহলে কি বললাম? কোন পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে সেই ইলেকট্রনের সংখ্যাকেই বলা হবে কি? জারণ সংখ্যা। বোঝা গেছে? আমরা একটু ব্যাখ্যা দেবো পরে। কিছু মৌলের জারণ সংখ্যা আমরা জেনে রাখি। এই ছকটা মনে রাখবা। হাইড্রোজেনের সবসময় জারণ সংখ্যা +1। ও জারণ সংখ্যা দুই প্রকার, একটা হলো ধনাত্মক জারণ সংখ্যা আর একটা ঋণাত্মক জারণ সংখ্যা। হ্যাঁ, ইয়েস। তাহলে এই কিছু কিছু মৌলের জারণ সংখ্যা মনে রাখতে হবে গাঠনিক সংকেত নির্ণয় করার জন্য। জেনে রাখি, হাইড্রোজেন +1 অবলিক দিয়ে -1 আছে, -1 অবলিকের পরে যে জারণ সংখ্যাগুলো, সেগুলো কোন কোন যৌগে হবে সেগুলো এই যে ডান দিকে উল্লেখ করা আছে। সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এই সমস্ত যৌগের ক্ষেত্রে হবে -1, বাকি সবসময় হবে কি? +1। তারপরে কত আছে দেখো, অক্সিজেনের জারণ সংখ্যা -2 অবলিক দিয়ে আছে -1। -1 কোথায় হতে পারে? হাইড্রোজেন পারঅক্সাইড, এই যে H2O2, Na2O2, নাইট্রোজেন, সোডিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড, এইগুলোর ক্ষেত্রে -1, বাকি সবসময় হবে +1। 1 শ্রেণীর পর্যায়সারণীর যে শ্রেণী আছে, শ্রেণী কয়টা? পর্যায়সারণীর শ্রেণী কয়টা? পর্যায়সারণী হলো 1। পর্যায়সারণীতে শ্রেণী কয়টা আছে? 1 2 3 4 5 6, শ্রেণী 18টি। এটা আধুনিকে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, 18টি। আর আগে ছিল 1A 2A 3A 4A 5A 6A 7A, আবার 1B 2B 3B 4B 5B 6B 7B, আরেকটা ছিল 8, আরেকটা ছিল শূন্য গ্রুপ। সব মিলে 18টাই হয়। তোমার তো সমস্যা নেই, ঠিক আছে। এটা আধুনিক সর্বাধুনিক আর কি, ইলেকট্রোবিন্যাসের উপর ভিত্তি করে যেটা করা হয়েছে সেটা হলো সর্বাধুনিক পর্যায় সারণী। তা ওটাও ঠিক আছে, আমরা 1 শ্রেণী দিয়ে বলবো। 1 শ্রেণীর মৌলগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এটার জারণ সংখ্যা হবে +1। 2 শ্রেণীর মৌল আছে আরেকটা, কয়েকটা, বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম। এগুলা ম্যাগনেসিয়াম বলছি, হ্যাঁ, বেরিলিয়াম, বি তে বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর বি তে বেরিয়াম, এগুলো সবগুলো হবে +2। 3 শ্রেণীর মৌল একটা ধরা হয়েছে, সেটা অ্যালুমিনিয়াম, +3। আর আছে এক্স, এক্স তে হলো হ্যালোজেন। হ্যালোজেন মৌল কয়টা? 4টা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর একটা আয়োডিন। এগুলার জারণ সংখ্যা সবসময় -1, ব্যতিক্রম আছে অবলিক, +1, +3, +5, +7। এইগুলা জারণ সংখ্যা যখন আমরা হিসাব করে বের করব, তখনই এই জারণ সংখ্যাগুলো হতে পারে +1, +3, +5, +7 ইত্যাদি। কেন্দ্রীয় পরমাণু কাকে বলা হয় আমরা পরবর্তীতে জানবো, দেখবো আমরা।
এই যে জারণ সংখ্যা আরো ডিটেলস আলোচনা করতেছি। জারণ সংখ্যা কাকে বললাম আমি, দেখো এখানে দেওয়া আছে, কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই ইলেকট্রনের সংখ্যাকেই বলা হবে কি জারণ সংখ্যা। বোঝা গেছে বা বোঝা গেছে? জি স্যার। কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় যে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, বা ত্যাগ মানে বর্জন, গ্রহণ মানে গ্রহণী, সেই ইলেকট্রনের সংখ্যাকেই বলা হবে জারণ সংখ্যা। জারণ সংখ্যা আমরা উদাহরণ সহকারে বোঝার এখন চেষ্টা করব। সোডিয়াম পরমাণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, আমরা জানি এটা সোডিয়াম প্লাস ক্লোরিন সমান সোডিয়াম ক্লোরাইড, এটা জানি না? জানি তো। এই যে বিক্রিয়াটা দেখা আছে 2Na + Cl2 ব্যালেন্স করছি আমরা 2NaCl। এখানে দেখো সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো কি হয়েছে, সোডিয়ামের প্রাণের সংখ্যা 11, ওই রুট সুগারটা ভুল হয়েছে, এটা মানে এটা মানে অপ্রত্যাশিত ভাবে হয়ে গেছে, এটা বুঝে নিবা। সোডিয়াম প্রাণের সংখ্যা 11, 1s2 2s2 2p6 3s কত 1, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথ কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 3s, 3 হলো সর্ববহিস্থ কক্ষপথ, 3s1, তার মানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, আবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি, ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ যে সকল পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক অপেক্ষা একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন বেশি থাকে তারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নের সৃষ্টি হয়। আর যে সকল পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক অপেক্ষা একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন কম আছে তারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নের কি সৃষ্টি হয়। বোঝা গেছে এটা? তাহলে এখানে সর্ববহিস্থ কয়টা ইলেকট্রন আছে, ইলেকট্রন 3, এটাও 3, তাহলে সর্ববহিস্থ কক্ষপথ 3, 2টা আর 5টা কয়টা হলো 7টা। তাহলে অষ্টক পূর্ণ করতে কয়টা লাগবে, একটা। আর আমরা এখানে দেখলাম সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা আছে, 3s1, তার মানে একটা। তাহলে এ একটা যদি দান করে তাহলে কয়টা হবে তার কক্ষপথে, 6টা 2টা 8টা। তাহলে এ একটা দান করবে, ক্লোরিন একটা গ্রহণ করবে। বোঝা গেছে? গ্রহণ করবে। তাহলে এখন এটাই ব্যাখ্যা দিচ্ছি, দেখো সোডিয়ামের বাইরের কক্ষপথে অষ্টক অপেক্ষা একটি ইলেকট্রন বেশি আছে, সেই ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণের সময় ক্লোরিন পরমাণুকে দান করে ধনাত্মক আয়নের সৃষ্টি হয়। ক্লিয়ার? পক্ষান্তরে ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক অপেক্ষা একটি ইলেকট্রন কম আছে, যেটা আমরা দেখলাম 7টি আছে। সুতরাং ক্লোরিন পরমাণু সোডিয়াম পরমাণুর ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ সোডিয়াম ত্যাগ করবে, সেই ইলেকট্রনটা আবার ক্লোরিন কি গ্রহণ করবে, এই গ্রহণ করে অষ্টক পূর্ণ, আর ও ত্যাগ করে অষ্টক পূর্ণ করবে, আর সোডিয়াম হবে ধনাত্মক আয়ন, আর পক্ষান্তরে ক্লোরিন হবে কি ঋণাত্মক আয়নের সৃষ্টি করে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, জি স্যার। তাহলে এইখানে দেখো সোডিয়াম ধনাত্মক আয়ন, ক্লোরিন ঋণাত্মক আয়নের সৃষ্টি হওয়ার ফলে দুই বিপরীতধর্মী আয়ন পরস্পরকে কি আকর্ষণ করে, এই আকর্ষণ করে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। ক্লিয়ার? আমরা বিক্রিয়াটা এখানে দেখাই, দেখো একটা সোডিয়াম নরমালি কি একটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা পরমাণু ব্যালেন্স করার জন্য দুইটা দিছি, তাই 2 দিয়ে গুণ দিছি, দুইটা ইলেকট্রন দুইটা সোডিয়াম পরমাণু ত্যাগ করে দুইটা সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করছে। এখানে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু দুইটা ক্লোরিন আছে, Cl2 লিখতে হয়, তাই দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- উৎপন্ন করছে। তাহলে তখন উৎপন্ন হবে এই ইলেকট্রন মাইনাস আর প্লাস কেটে যাবে, তাহলে থাকবে 2Na + Cl2, আর এই পাশে 2টা কমন, দুইটা প্লাস মাইনাস আয়ন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তাহলে এই যে সোডিয়ামের একটা পরমাণু কয়টা ইলেকট্রন ত্যাগ করলো, একটা ইলেকট্রন, সুতরাং সোডিয়ামের জারণ সংখ্যা হয়েছে প্লাস। ক্লোরিনের একটা পরমাণু কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, একটা, সুতরাং ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1। ক্লিয়ার? এই যে ইলেকট্রন ত্যাগ করছে আর একটা গ্রহণ করছে, ত্যাগকৃত ইলেকট্রন আর গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যাটাই বলা হবে তোমার কি পরমাণুর জারণ সংখ্যা। ক্লিয়ার হয়েছে? এই যে বিক্রিয়ায় সোডিয়ামের একটি পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করেছে, ক্লোরিনের একটা পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করেছে, এই ত্যাগকৃত বা গ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যাকেই বলা হবে তোমার কি জারণ সংখ্যা। ওকে, তাহলে জারণ সংখ্যা দুই প্রকার এখানে দেখতে পেলাম আমরা, ত্যাগ করলে জারণ সংখ্যা পজিটিভ, আর গ্রহণ করলে জারণ সংখ্যা হবে তোমার কি নেগেটিভ। ওকে, এই যে জারণ সংখ্যা দুই প্রকার, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। ধনাত্মক জারণ সংখ্যা দেয় নেই, যদি কোনো পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় ইলেকট্রন ত্যাগ করে তবে সেই জারণ সংখ্যাকে ধনাত্মক জারণ সংখ্যা। যেমন উপরোক্ত বিক্রিয়া দেখলাম সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং সোডিয়ামের পরমাণুর জারণ সংখ্যা হবে +1। এই যে বিক্রিয়াটা দেখানো হয়েছে।
এখানে ঋণাত্মক জারণ সংখ্যা দেখি, যদি কোনো পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় ইলেকট্রন গ্রহণ করে তবে সেই জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা বলে। তাহলে উপরোক্ত বিক্রিয়া দেখলাম একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যা হয়েছে -1। বোঝা কি যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা ওই উদাহরণটা দেখাই। একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। এখন গাঠনিক সংকেত নির্ণয়ে এই জারণ সংখ্যাগুলো আমরা কি করে ব্যবহার করব সেটাই আমরা এখন দেখব। সময় কম যদিও। এই যে আমরা এগুলা একটু আগে লেখা দেখাইছি, মানে দেখাইছি না, ওগুলা এখানে আবার দিয়েছি, এগুলা ব্যবহার করতেছি না। এই জারণ সংখ্যার ব্যবহারটা আমরা দেখব। সাধারণত আয়নিক যৌগের ক্ষেত্রে গাঠনিক সংকেত নির্ণয়ে জারণ সংখ্যা ব্যবহার করা হয়। কি বললাম? আয়নিক যৌগ যেমন অ্যাসিড, ক্ষার বা ক্ষারক, তারপরে লবণ, এগুলো সবগুলো আয়নিক যৌগ, এগুলার ক্ষেত্রেই শুধুমাত্র জারণ সংখ্যা ব্যবহার করে গাঠনিক সংকেত নির্ণয় করতে হয়। অন্যগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ঠিক আছে, উদাহরণ হিসেবে নিলাম আমরা K2Cr2O7, যৌগটার নাম হলো পটাশিয়াম ডাইক্রোমেট। এটার গাঠনিক সংকেত নির্ণয় করার চেষ্টা করব। পটাশিয়াম ডাইক্রোমেট দেখি আমরা। প্রথমে যৌগের যে মৌলগুলোর জারণ সংখ্যার তালিকায়, ওই যে উপরে তালিকা যে দেওয়া আছে, সেগুলোর জারণ সংখ্যা লিখে নিই। আর যে মৌলগুলোর জারণ সংখ্যার তালিকায় দেওয়া নেই সেই মৌলটিকে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু বলা হয়। আমি আগেই বলেছি এই কথাটা। ঠিক আছে, এই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করতে হবে। আর আয়নবিহীন যে সকল যৌগের, এখানে কি কোনো বাইরে দিকে চার্জ দেওয়া আছে? নাই, এটাকে বলা হয় আয়নবিহীন যৌগ। তাহলে আয়নবিহীন সকল যৌগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যার মান হবে কত? 0। আমরা এখন হিসাব করি। তালিকা থেকে পটাশিয়ামের জারণ সংখ্যা পেলাম আমরা +1, অক্সিজেন জারণ সংখ্যা -2। আমরা দেখে নিই একটু। এই দেখো এখানে পটাশিয়াম, এই যে পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। এই যে পটাশিয়াম দেখছো, জারণ সংখ্যা +1। অক্সিজেন জারণ সংখ্যা কত? -2। ওকে, এই যে আমরা অক্সিজেন জারণ সংখ্যা -2 আর পটাশিয়াম জারণ সংখ্যা +1। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরে নিলাম x, এটা আমরা জানি না। তাহলে K2Cr2 যৌগের ক্ষেত্রে মোট জারণ সংখ্যার মান কত হবে? 0। তাহলে পটাশিয়ামের +1, দুইটা পরমাণু আছে, 2 দিয়ে কি গুণ। তারপরে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +x, দুইটা পরমাণু 2 দিয়ে গুণ। অক্সিজেনের জারণ সংখ্যা -2, 7টা পরমাণু 7 দিয়ে গুণ। তার টোটাল জারণ সংখ্যার মান কত হবে? 0। তাহলে হিসাব করলে +2x, +2 আর 1 = 2, x আর 2 এ 2x, আর মাইনাসে প্লাস মাইনাস 7 × 14। হিসাব করলে 2x = +12 আর x = 12/2, তার মানে প্লাস কত হবে? 6। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হবে প্লাস কত? 6। আর যে পরমাণুর জারণ সংখ্যা যত, সেই পরমাণুর বন্ধন সংখ্যা হবে কি তত। বোঝা গেছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন গাঠনিক সংখ্যা নির্ণয় করা। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে +6। আমি কি বললাম? যে পরমাণুর জারণ সংখ্যা যত তার বন্ধন সংখ্যা তত। আমরা বন্ধন সংখ্যা বের করবো এখন। এই যে পরমাণুর জারণ সংখ্যা যত সেই পরমাণুর বন্ধন সংখ্যা তত। সুতরাং একটি পটাশিয়াম পরমাণুর জারণ সংখ্যা 1, তার মানে পটাশিয়ামের বন্ধন সংখ্যা হবে 1। একটি অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা +2, তার মানে তার জারণ সংখ্যা বন্ধন সংখ্যা হবে কত? 2। আর কেন্দ্রীয় পরমাণুর একটার জারণ সংখ্যা বের করলাম +6, প্লাসটা আমাদের দরকার নেই এখন। সুতরাং ক্রোমিয়ামের বন্ধন সংখ্যা হবে কত? 6। আমরা এখন দেখি তাহলে মিলানোর। এই যে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট আমরা লিখছি, এটা একটা জারণ সংখ্যা +1, দুইটা দিয়ে 2 দিয়ে গুণ। অক্সিজেনের -2, 7 × 14, তাহলে -14 সমান হতে প্লাস লাগবে আরো +12। সুতরাং ক্রোমিয়ামের দুইটা পরমাণু জারণ সংখ্যা +12, তাহলে একটা জন হবে +6। এটা সংক্ষিপ্ত সার। এবার গাঠনিক সংখ্যা নির্ণয় করো। ক্রোমিয়ামের পরমাণু কয়টা আছে? দেখো দুইটা, অক্সিজেন 7টা, পটাশিয়াম 1টা। মনে রাখো, ক্রোমিয়াম 1টা, 2টা দিয়ে দিলাম। অক্সিজেন কয়টা আছে? 7টা, তাহলে 3টা করে 3 দিকে অক্সিজেন দিয়ে দিলাম 2টা ক্রোমিয়ামের। বোঝা যাচ্ছে? এই যে অক্সিজেন 3টা দিয়ে দিলাম। জি স্যার। এটা তো দিয়ে দেই, এই যে নিচে একটা, উপরে একটা, 3টা করে হয়েছে। 2টা পরমাণুর জন্য অক্সিজেন 7টা, একটার জন্য কয়টা হবে? 3.5টা। 3.5টা কি দেওয়া যাবে? না, তাই একটা মাঝখানে দিতে হবে। তাই আমরা একটা মাঝখানে দেবো। এই যে মাঝখানে দিলাম। এখন 7টা হয়েছে কিনা? হয়েছে? জি স্যার। এখন পটাশিয়াম পরমাণু কয়টা আছে? 2টা। একটা ক্রোমিয়ামের জন্য 2টা ক্রোমিয়ামের জন্য 2টা পরমাণু, তাহলে একটার জন্য কয়টা হবে? একটা। তাই বাকি একটা দিয়ে দিলাম।
এই পাশে একটা দিলাম, এই ক্রোমিয়ামের সাথে যুক্ত অক্সিজেনের সাথে একটা পটাশিয়াম, আর এই পাশের সাথে আরেকটা দিলাম। তাহলে পরমাণুর সংখ্যা মিলছে কিনা? মিলে গেছে। পটাশিয়াম 2টা মিলে গেছে, ক্রোমিয়াম 2টা মিলে গেছে, অক্সিজেন 7টা মিলে গেছে। এখন আমাদের বন্ধন মিলাতে হবে। আমরা কি বলেছি? যে পরমাণুর জারণ সংখ্যা যত, সেই পরমাণুর বন্ধন সংখ্যা হবে তত। তাহলে এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা কত বলছিলাম? 1, একটা বন্ধন মিলে গেছে। আর এই বন্ধনটা এই পরমাণুরও ধরতে হবে, এই পরমাণুরও ধরতে হবে। তাহলে এর তো একটা হয়ে গেছে, ঠিক আছে? এই পটাশিয়ামের একটা বন্ধন হয়ে গেছে। অক্সিজেনের বন্ধন কত হবে তাহলে? 2। এই 2 অক্সিজেন, হ্যাঁ। এবার এখানে দেখো, এই অক্সিজেনের ক্ষেত্রে এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, দুটো বন্ধন মিলছে, মিলছে। এই অক্সিজেনটা দেখি, মাঝের অক্সিজেনটা দেখো তো, এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, দুটো বন্ধন মিলছে, মিলছে। এইটা দেখো, জি এই স্যার। পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, মিলছে দুটা, মিলছে তো, তাই না? জি স্যার। তাহলে এইটার কি জি মিলছে? স্যার। দুইটা, উপরেরটার মিলেনি। না স্যার। তাহলে না। ওখানে দেখো, উপরে একটা বন্ধন দিয়ে দিলাম, তাহলে ডাবল বন্ড হয়ে গেল। এখন অক্সিজেনের দুইটা বন্ধন মিলে গেল। নিচেরটা দেখো, নিচেরটারও আরেকটা বন্ধন দিয়ে দিলাম, দুইটা বন্ধন মিলে গেল। এবার এইখানেও একই রকম, জি স্যার। এখানেও দুইটা বন্ধন মিলে গেল, ওখানে দুটা। এখন ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বের করেছিলাম আমরা? +6, মানে 6টা বন্ধন। তাহলে 6টা বন্ধন মিলে এখন উপরে 2টা, এই পাশে একটা, 3টা, 4টা, 5টা, 6টা মিলছে ক্রোমিয়ামের 6। এটারও দেখো, জি স্যার। 2, 3, 4, 5, 6। তার মানে 2টা ক্রোমিয়ামের 6টা করে বন্ধন মিলে গেছে। অক্সিজেনের বন্ধন মিলে গেল, পটাশিয়ামের বন্ধন মিলে গেল। সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেটের এটাই হবে গাঠনিক সংকেত। বোঝা কি গেছে? বোঝাতে পারছি আমি জি গাঠনিক সংকেত স্যার। নির্ণয় করার জন্য? তাহলে বাড়ি কাজ থাকবে একটু দেখো। জি স্যার। এই যে বাড়ি কাজ, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ক্রোমেট, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এর গাঠনিক সংকেতগুলো নির্ণয় করো। লিখে নাও একটু চট করে, সময় কম আছে, 1 মিনিটের একটু বেশি আছে। স্যার স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট দিয়ে নিলেই তো হলো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, স্ক্রিনশট নিচ্ছি স্যার। নিয়ে নাও, নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? জি স্যার। আচ্ছা স্যার। ওকে, তাহলে এই কয়েকটা গাঠনিক সংকেত তোমরা বাসায় করবা, আগামী দিন তোমরা লিখে আমাকে খাতায় দেখাবা, ঠিক আছে?